Janani Saradang Deving Ramakrishnan Jagadgurung Padapadme Tayasritva Pranamami Muhurumuhu. আজকে সরাসরি আবার চিঠিতে শুরু করা যাক। এই আজকে আমরা চেষ্টা করব দুটো তিনটে অন্তত চিঠি দেখা যাক। এই দুটো চিঠির মধ্যে একটি চরিত্র আসবে সিস্টার দেবমাতা। যখন আসবে তখন আমরা এটা নিয়ে কথা বলবো। প্রথম চিঠি 22nd of July 1909। আমরা গতদিন বোধহয় 21st of July 1909 করেছিলাম। নিবেদিতা ফিরেছেন। তার প্রথম আনন্দের ঝলক মিস্টার র্যাডক্লিফের কাছে চিঠিতে, দীর্ঘ চিঠিতে লিখেছেন। এবারকার চিঠি তার তুলনায় ছোট কিন্তু ঐশ্বর্যে ভরা। এটি লিখছেন মিসেস ওলি বুল, মানে সেন্ট সারা চ্যাপম্যান বুল। চিঠিটিতে কোনো বাক্য প্রায় প্রথম দিকে সম্পূর্ণ নয়। এত আনন্দ হয়েছে দেশে ফিরে, তার স্বস্থানে ফিরে, যে দেখুন তিনি লিখছেন arrived so happy, rainy season, comparatively cool, তুলনামূলকভাবে ঠান্ডা, বাট সো ড্যাম্প, স্যাঁতসেঁতে, 17 নম্বর বোসপাড়া লেন। এখানে একটি ব্যাপার হচ্ছে, নিবেদিতা ওই সময় আলিপুর বম কেস কিছুদিন আগে, কয়েক মাস আগে শেষ হয়েছে। আবার পুনরুদ্যমে শ্রী অরবিন্দ এবং বাংলার অন্যান্য অগ্নিযুগের বিপ্লবীরা প্রচার করছেন, কাজ করছেন। নিবেদিতা এই সময় প্রত্যক্ষত বাংলার বিপ্লবাত্মক রাজনীতিতে প্রত্যক্ষত জড়িত থাকতে মোটেই চান না। কাজেই তিনি এবার যে এসেছিলেন, আমরা ওই চিঠি বলিনি, তিনি হাওড়া স্টেশনে নামেননি বম্বে থেকে, যে ফিরলেন। জগদীশচন্দ্র বসু, অবলা বসু, নিবেদিতা ফিরলেন। নিবেদিতাকে রিসিভ করলেন সিস্টার ক্রিস্টিন বম্বেতে। বম্বে কাস্টমস ক্লিয়ারেন্স গত ক্লাসে। তারপরে তার আনন্দ, শ্রী অরবিন্দ সম্বন্ধে তার দু একটি উক্তি বেরিয়ে এসছে। উনি হাওড়া স্টেশনের আগে কোনো একটি জংশন স্টেশনে নেমে যান, যাতে করে তিনি সরাসরি তাকে যারা অভ্যর্থনা করতে এসেছিল তাদের সঙ্গে মুখোমুখি না হন। এটি প্রচ্ছন্ন। উনি চেয়েছিলেন এই সময়টা প্রচ্ছন্নে থাকতে, সঙ্গোপনে থাকতে, এবং একেবারেই চাননি যে প্রচার হোক। কাজেই এখানে আজকে যে কটা চিঠি আমরা বলবো, দেখবেন প্রায় 1 মাস উনি অন্তত চিঠিতেও জানাননি যে কোত্থেকে চিঠি লিখছেন। সবসময় চিঠির ওপরে যেখানে নাকি সেন্ডার্স অ্যাড্রেস, সেখানটায় লিখছেন কেয়ার অফ গ্রিনলেইজ অ্যান্ড কোম্পানি। তারা এজেন্টও ছিল তখন, ব্যাংকিং ছিল, এজেন্সি ছিল। কেয়ার অফ গ্রিনলেইজ অ্যান্ড কোম্পানি, 11 Haring
হেস্টিং স্ট্রিট, ক্যালকাটা। এখানে লোকেট করা খুব শক্ত। এই সময়টা এমনও হয়েছিল যে উনি অ্যালবার্টাকে, যদিও তিনি কখনো অনারেবল টাইটেল ইউজ করেননি তার আগে, কিন্তু একবার ইচ্ছে করে, একবার কি দুবার, হর্নবল লিখেছেন, অ্যালবার্টা মন্টেগু। তখন তিনি আর নেই, মন্টেগুকে, জর্জ মন্টেগুকে বিয়ে করেছেন। মানে সব দিক থেকে মোটামুটি প্রচ্ছন্ন, অথচ উনি যে এসছেন সেটা অন্তরঙ্গ কিছু কিছু লোক জানে। দেখা করছেন না, ভিজিটার্স রিসিভ করছেন না। আবার আমরা শুরু করি এবার চিঠি। এই পরিপ্রেক্ষিত চিঠি লিখছেন, আগেই বললাম এটা ডেট হচ্ছে 22শে জুলাই 1909। লিখলেন যে এই পৌঁছেছি, কি আনন্দ, বর্ষাকাল, চারদিকটা অনেকটাই ঠান্ডা, কিন্তু এত স্যাঁতসেঁতে, যেটি আমরা দিয়ে শুরু করলাম। ক্রিস্টিনকে অসম্ভব কর্মদক্ষ লাগছে এবং শক্তিশালী লাগছে। ক্রিস্টিন এমনিতে খুব রোগা ছিপছিপে মহিলা ছিলেন, অসম্ভব কর্মদক্ষ ছিলেন, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু শরীরটি দুর্বল ছিল কিছুটা। ক্রিস্টিন লুকিং স্ট্রং, কোনো বাক্য উনি শেষ করবেন না। ক্রিস্টিন লুকিং স্ট্রং, স্কুল ইজ ইন ফুল সুইং। ক্রিস্টিন এসে নিবেদিতার অনুপস্থিতিতে চমৎকারভাবে স্কুলটিকে গড়ে তুলেছেন। মানে অনেক ছাত্রী এসছে। এবারই খবর দিচ্ছেন লরা গ্লেন এর কথা, সিস্টার দেবমাতা হিয়ার, ভেরি ভেরি চার্মিং ওম্যান। নিবেদিতা যত হোস্ট করেছেন, নিবেদিতার কাছে যারা যারা গেছেন, তাদের সঙ্গে প্রখ্যাত ব্যক্তিরাও গেছেন, থেকেছেন মহিলা যারা ওখানে, তাদের সঙ্গে নিবেদিতার কখনো না কখনো স্বভাবতই একটু দ্বন্দ্বময় পরিস্থিতি উদ্ভব হয়েছে। সেটি তার চারিত্রিক বৈশিষ্ট্য, ভেরি স্ট্রং পার্সোনালিটি, ইম্পোজিং, কাজেই এটা ইনএভিটেবল। এই একমাত্র দেখা যায় যে লরা গ্লেন বা সিস্টার দেবমাতা, ইনি দীর্ঘদিন ছিলেন ওখানে, প্রায় 12 থেকে 15 দিন, ওই 17 নম্বর বোসপাড়া লেইনে, কিন্তু সবসময় সব প্রশংস। সিস্টার দেবমাতা কেন বিখ্যাত আপনারা অনেকেই জানেন, যে ডেইজ ইন অ্যান ইন্ডিয়ান মোনাস্ট্রি। এছাড়া আরেকটি বই তার কম জানি আমরা, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস। বইটি বেরিয়ে গেছে 1908-এ, মানে আমরা যে সময়ের উল্লেখ করছি তারও কিছুদিন আগে, খুব বেশি আগে নয়, কয়েক মাস আগে। এবং এইটিকে নট টু বি কনফিউজড উইথ রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস, ভেরি রিসেন্টলি ক্রিস্টোফার ইশারুড। এইটি দেখা যাচ্ছে কি শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস, কিন্তু তার যে বইটি সবচেয়ে বেশি আপনার ব্যাপ্তি এবং খ্যাতি লাভ করেছে সেইটি হচ্ছে ডেইজ ইন অ্যান ইন্ডিয়ান মোনাস্ট্রি। মাইলাপুর আশ্রমে, শ্রীরামকৃষ্ণ আশ্রমে স্বামী রামকৃষ্ণানন্দের অসাধারণ সঙ্গে, দিব্য সঙ্গে তিনি বহুধা উপকৃত হয়েছিলেন। অদ্ভুত যে ইনি
অনেক দিন আগেই স্বামীজিকে শুনেছেন, কিন্তু কোনো কারণে স্বামীজির কাছে গিয়ে কথোপকথনের কোনো ইতিহাস নেই, অন্তত লিখিত কোনো ইতিহাস পাওয়া যায় না। লরা গ্লেন তার নাম। নিবেদিতা এবং লরা গ্লেন একই বৎসরে জন্ম, 1867। তিনি বহুদিন বাদে, এমনকি আমার নিজের ব্যক্তিগত একটি ভ্রান্তি ছিল যে দেবমাতা কি তাঁর গুরু কি স্বামী রামকৃষ্ণানন্দ? না, নয়। স্বামী পরমানন্দর কাছ থেকে তিনি পরবর্তীকালে দীক্ষিতা হন এবং তিনি পরমানন্দ স্বামীর মহাসমাধির আরও 2 বছর বাদে পর্যন্ত ওই বস্টন সেন্টার এবং কোহাসেট যে এই দুটোকে প্রচণ্ড শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। দীর্ঘায়ু হয়েছিলেন, বোধহয় 1942 সালে তাই তিনি প্রয়াত হন। এই সেই ইনি যিনি সিস্টার দেবমাতা। এবং সিস্টার দেবমাতার আরেকটি বই খুব ইদানিং বেরিয়েছে, মানে এটা হয়তো আগেও ছিল, অদ্বৈত আশ্রম আবার নতুন করে হয়তো করেছেন, এটা খুব রিসেন্ট। সেটা হচ্ছে পরমানন্দ, এ মিস্টিক, পোয়েট অ্যান্ড টিচার। পরমানন্দ স্বামীর ওপরে। এবং আপনারা অনেকেই অবগত আছেন যে স্বামী পরমানন্দ স্বামীজির প্রত্যক্ষ সন্ন্যাস দিয়েছিলেন শেষ সন্ন্যাসী সন্তান। তার অন্তকালটিও খুব সুন্দর। যে কোনো এই আমাদের ঠাকুরের গণ, এদের অন্তকাল ভারী ভারী সুন্দর। ইনি কোথাও থেকে বস্টন বেদান্ত সোসাইটিতে ফিরেছেন, ফিরেই তিনি ওই ধ্যান কুটিরে কোহাসেটে একটু নির্জন দূরে চলে গেলেন, অনেকক্ষণ ধ্যানে কাটালেন, তারপরে নেমে আসলেন এবং তিনি একটি উক্তি করেন যে আমি না একটি অন্য রাজ্যে চলে গিয়েছিলাম। এর কয়েক মুহূর্তের মধ্যে 2 হাত সামনে বাড়িয়ে তিনি মাটিতে পড়ে যান। তার শেষ উক্তি ছিল, আমাকে এখন ছুঁয়ো না। আরেকটি ব্যাপার আমরা অনেকে জানি না, মানে হয়তো জানি, আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে ইন্সপায়ার টক বা দেববাণী, এটি বহুদিন আগে প্রকাশিত। প্রথম পাবলিকেশন 7 কি 8 বোধ হয়, এটা 1908, এত আগে। এটা ট্রান্সক্রিপশন লং হ্যান্ডে লিখে নিয়েছেন এলেন ওয়াল্ডো, সারা এলেন ওয়াল্ডো, মানে সিস্টার জ্যোতিমাতা প্রথম নাম দিয়েছিলেন স্বামীজি, তারপরে হরিদাসী, সিস্টার হরিদাসী। তিনি কি না করেছেন! রান্না করা, ঘর পরিষ্কার করা, বাসন পরিষ্কার করা, এডিট করা, স্বামীজির ডিকটেশন নেওয়া, জ্ঞান যোগের প্রায় দীর্ঘ অংশ, রাজযোগ এবং প্রুফ দেখা, ভিজিটার রিসিভ করা, ক্লাসগুলো অর্গানাইজ করা স্বামীজির, এই সমস্ত কিছু এই সারা এলেন ওয়াল্ডো, পরবর্তীকালে সিস্টার হরিদাসী, তিনি করেছেন। এবং এই ট্রান্সক্রিপশনসগুলো নিয়ে লরা গ্লেন বা সিস্টার দেবমাতা একটু এডিট করে পাবলিশ করেন। আমরা হয়তো অনেকেই জানি না এটা, ইন্সপায়ার টক বা দেববাণী, যেটি পূজনীয় মহারাজ এখন রেগুলার নিচ্ছেন, 1000 আইল্যান্ড পার্কের পটভূমি। তা আমরা চিঠিতে ফিরে আসি। ভেরি ভেরি চার্মিং লরা গ্লেন সম্বন্ধে। সিস্টার দেবমাতা, দেখুন নামটি দিয়েছিলেন পরমানন্দ,
1909 জুলাইয়ের 22, কিন্তু নিবেদিতা অ্যালিউড করছেন দেবমাতা বলেই। তার মানে তার আগে পরমানন্দ স্বামী তাকে দীক্ষা এবং এই নামটি প্রদান করেন। তো বলছেন যে সিস্টার দেবমাতা হিয়ার ভেরি ভেরি চার্মিং অ্যান্ড উইয়ার্স কস্টিউম লাইক মাইন। ঠিক একই রকম ছবি যদি দেখেন, একই রকম সুন্দর পোশাক পরতেন, লম্বা এই ত্যাগীর পোশাক। এটা এমন একটা অদ্ভুত কম্বিনেশন যেটি নানস এবং আমাদের যে সন্ন্যাসিনী উভয়ই পড়ে থাকেন। আর লিখেছেন ছোট্টখাট্ট মানুষটি স্মল বাট ফ্রেইল লুকিং, একটু রোগা পাতলা ছিলেন। absorbed in holy mother and religious practices, শ্রী শ্রী মাতে তন্ময় হয়ে আছেন। এই সময় সিস্টার দেবমাতা স্বামী ব্রহ্মানন্দজি রাজা মহারাজের সঙ্গ করেন। শ্রী শ্রী মার সঙ্গে তো ভূয়োর সঙ্গ করেন। ততদিনে কিন্তু উদ্বোধনে শরৎ মহারাজের নতুন বাড়িটি হয়ে গেছে, মা ওখানে উঠে এসেছেন। আসবো আমরা। কয়েক মাস আগে বলছেন যে আমারই মতন তিনি ত্যাগীর পোশাক পরেন, বাট সো স্মল অ্যান্ড ফ্রেইল লুকিং, একটু ছোট্টখাট্ট মানুষটি এবং একটু মনে হয় দুর্বল। তারপরেই বলছেন যে আমি হোলি মাদার লুকিং মাচ এইজেড। আমি আগেই বললাম এখানে কোনো বাক্য শেষের দিকে দু একটি ছাড়া এই চিঠির কোনো বাক্য উনি পুরো করেন না, কিন্তু অসম্ভব ফোর্স, শক্তি চিঠিতে ভর্তি একেবারে। তো উনি লিখছেন যে উনি ভেরি ভেরি চার্মিং নট ইন দি সেন্স অফ বিউটি অনলি, বাট চার্মিং যে ক্যারেক্টার, অ্যাট্রাকশন অফ দি ক্যারেক্টার। আর কিন্তু শ্রী শ্রী মা দেখতে অনেক বয়স বেড়ে গেছে মনে হচ্ছে, শরীর যেন ভেঙে গেছে। লুকিং মাচ এইজেড, কেন? হ্যাজ হ্যাড স্মল পক্স কোয়াইট লেটলি। এখানে নিবেদিতা সামান্য ভ্রান্তি হয়েছে, এসছে, স্বাভাবিক। সেটা শ্রী শ্রী মার স্মল পক্স হয়েছিল না, ওটা চিকেন পক্স। কেননা স্বামী শান্তানন্দের একটি স্মৃতিচারণ আছে যে 20শে জুন উনি উদ্বোধনে, তখন বাড়িটি হয়েছে 23শে মে 1909, স্বামী শারদানন্দ, গোলাপমা, যোগিনমা ইত্যাদি সমস্ত স্বগণ সহিত এরা জয়রামবাটি থেকে এসে এই নতুন বাড়িতে, মায়ের বাড়িতে যেটি এখনো রয়েছে, সেটিতে উঠলেন 23শে মে 1909 সাল। আর নিবেদিতা অ্যালিউড করছেন কবে? এটা জুলাইয়ের 22। কাজেই এখানে মার শরীর তো ভালো থাকার কথা নয়, তো ওখানটায় লিখেছেন শারদানন্দ স্বামীকে প্রণাম করা মাত্র, শোনো মার পানি বসন্ত হয়েছে। পানি বসন্ত মানে জল বসন্ত। কাজেই দ্যাট ওয়াজ নট স্মল পক্স, চিকেন পক্স। আর এই জন্য মার চেহারাও খুব খারাপ হয়ে গেছে। তারপরেই নিবেদিতার একটি বর্ণনা, আবার অসম্পূর্ণ বাক্যে কিন্তু ভেরি ফোর্সফুল। দ্য লাভলি নিউ হাউস ইন হুইচ শি লিভস, বাড়িটি ভারী সুন্দর হয়েছে। বাড়িটি কেদারনাথ দাস, শ্রীযুক্ত কেদারনাথ দাস, খোড়ো কেদার নামেও পরিচিত। তিনি 3 কাঠা 4 ছটাক জমি, মানে 3.25 কাঠা জমি গোপাল নিয়োগী লেইনে মঠকে দান করলেন
একটি শর্ত দিয়েছিলেন, যদি কোনো ঠাকুর বাড়ি হয়। এই সুযোগটি শারদানন্দ স্বামী বললেন যে আমাকে ওই জমিতে, আমি তখন ট্রাস্টিরা, বোর্ড অফ ট্রাস্টিস, উনি নিজেও সেক্রেটারি, তারা তখন ঠিক করেন, রাজা মহারাজ আছেন, যে এইখানে একটি খোলার ঘরে উদ্বোধনের ভাড়া বাড়ি থেকে অফিসটি স্থানান্তরিত হবে। জমিটি দেখুন 3.25 কাঠা। আজকের দিনে খুব বড় হয়তো কলকাতার পরিপ্রেক্ষিতে, কিন্তু খুব ছোট জায়গা। তাতে নিবেদিতা বলছেন যে বাড়িটি যে হয়েছে, দ্য লাভলি নিউ হাউস ইন হুইচ শি লিভস। আমরা স্বামী গম্ভীরানন্দজির শ্রীমা সারদা দেবীতে পাই যে ওই 3.25 কাঠা জমির ওপরে হাতে শারদানন্দ স্বামীর তখন তহবিল কত জানেন? 2700। স্বামীজির বই বিক্রি থেকে 2700 টাকা তার তহবিল। তিনি ধার করলেন আরো 5700, হলো গিয়ে 8400। বাড়ি সম্পূর্ণ তাতেও হলো না, তারপরেও আরও কিছু জোগাড় করে, ঋণ করে, প্রায় 11,000 টাকায় বাড়িটি নির্মিত হলো। এবং ওই বইতে বাড়িটির খুব সুন্দর বর্ণনা দেয়া আছে। নিচে 6টি ঘর, তা ঘরের মধ্যে ঢুকেই আপনারা যে মায়ের বাড়িতে বাদিকে যেটি শারদানন্দ স্বামী লীলা প্রসঙ্গ লেখার জন্য ব্যবহার করেছেন, সেটি এরকম ছোট ঘরও আছে। নিচে ছিল 6টি ঘর। এই পুরোটি উদ্বোধনের অফিস এবং সাধুদের থাকার জায়গা। দোতলায় ছিল 3টি ঘর, আর 3 তলায় ছিল 1টি ঘর। টোটাল 10টি ঘর। নিবেদিতা তার পরের বাক্য তো করেননি, ওই লিখছেন যে utmost use of space made, এতটুকু জায়গা, এত চমৎকারভাবে স্পেস ইউটিলাইজেশন, জায়গাটাকে খাটিয়ে এত সুন্দর বাড়ি তৈরি করেছেন শারদানন্দ স্বামী। আজকে এত বড় যে হয়েছে তাও গেলে মনে হয় ঘিঞ্জি, যথেষ্ট ঘিঞ্জি মনে হয় এখনো। কিন্তু তৎকালীন কলকাতার যে মানে যেটা হরাইজন, সেখানে তো উল্টো দিকে সেই খোলার বাড়িগুলো, বস্তি, আর এত হাই রাইজ তো নয়, পাকা বাড়ির সংখ্যাই কম, প্রচুর খোলার বাড়ি, খোলার ঘর ছিল। তো এইখানে নিবেদিতার একটি দারুণ কমপ্লিমেন্ট এই চিঠিতে আমরা পাচ্ছি। শারদানন্দ স্বামী বলুন বা শ্রী শ্রী মার বাসস্থান বলুন, হ্যাঁ তিনি তো করেছিলেন যে লাভলি নিউ হাউস ইন হুইচ শি লিভস। তারপরেই বলছেন, তুমি আমাকে যখন চিঠি লিখবে না, আমার নাম উল্লেখ করো না। আমি রাস্তাতেও বেরোচ্ছি না, এবং স্বাভাবিক কারণেই সিস্টার দেবমাতাকে আমি ভেবে নিয়ে, যারা তেমন চেনে না, শি অ্যাট্রাক্টস মাচ অ্যাটেনশন, তার দিকেই লোকের নজর পড়ছে নিবেদিতা নিবেদিতা বলে। কিন্তু এইটি ছিল সিস্টার দেবমাতার একটি অসাধারণ বৈশিষ্ট্য, যে উনি প্রশংসা বা মনোযোগ এগুলোকে শিশুর মতো ঝেড়ে ফেলতে পারতেন। নিবেদিতা লিখছেন, বাট সো ইনোসেন্ট অ্যান্ড সাচ পিটি। আর মানুষকে অসম্ভব ভালোবাসতেন। আধ্যাত্মিক ব্যক্তি মাত্রই, তারা তো মানুষকে না ভালোবেসে পারেন না প্রকৃত অর্থে। নির্বিচারে এরপরেই লিখছেন, all parties are united to say that the new spirit comes from Sri Ramakrishna and Swamiji. এই যে ভারতে নতুন জাগরণের জোয়ার এসছে,
এসব কিছুর পেছনে শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজির অবদান। এ ব্যাপারে সবাই একমত। The boys who have been released from jail come for making pranam to Holy Mother. যারা জেল থেকে ছাড়া পাচ্ছে, অজস্র তরুণ, তারা অনেকেই আসছেন এই মায়ের বাড়িতে মাকে প্রণাম করতে। মা সেদিন বললেন, আরে কি নির্ভীক এরা! এই নির্ভীকতা, এ তো শ্রীরামকৃষ্ণ স্বামীজির অবদান, এ তাদের কাজের ফল। এবং যদি কিছু এরা কষ্ট পেয়ে থাকে তার দায়ভাগ, দোষ সম্পূর্ণ শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজির। বিউটিফুলি এখানটায় নিবেদিতা মাকে বর্ণনা করেছেন, যেটা নিবেদিতা লিখেছেন অরিজিনাল। মা বলছেন, what fearlessness! Only Sri Ramakrishna and Swamiji could have brought about this. It's all their fault. যদি এতে কোনো দোষ হয়ে থাকে, সম্পূর্ণ এ দোষে দোষী শ্রী রামকৃষ্ণ এবং স্বামীজি। তারপরেই নিবেদিতার মন্তব্য, এই একবার বাক্য সম্পূর্ণ করলেন, Isn't she extraordinary? মা কি অসাধারণ মহিলা নন? এ কথার দ্বারা কি তা বোঝা যায় না? দ্বিতীয় চিঠি, সেটি লেখা 30শে জুলাই 1909, 30th জুলাই 1909, একই ব্যক্তিকে লেখা, মিসেস অলি বুল, এবং আবার সেই অজ্ঞাতবাসে প্রচ্ছন্নে, কেয়ার অফ গ্রিনলেইজ অ্যান্ড কোম্পানি, 11 হেস্টিং স্ট্রিট, ক্যালকাটা। চিঠিতে লিখছেন, আমি প্রথম অংশটা বাদ দিচ্ছি, খুব রেলেভেন্ট না আমাদের আলোচনায়। তারপরের থেকে বলছি যে ক্রিস্টিন কি খুশি, তার নীল রঙের যে জ্যাকেটটি তুমি পাঠিয়েছ সেটি দেখে ক্রিস্টিন এত খুশি, কিন্তু তুমি আরও যেসব জিনিস পাঠিয়েছ সেগুলো তো এখনো দিতে পারিনি, কারণ সবচেয়ে বড় যে বাক্সটা, সে বাক্সটা এখনো এসে পৌঁছয়নি। বাক্সটা এসে পৌঁছলে তাকে দেব। আবার প্রশংসা করছেন, সিস্টার দেবমাতা ইজ হিয়ার অ্যান্ড উই লাইক হার ভেরি ভেরি মাচ। শি ইজ ডিভোটেড টু হোলি মাদার, আবার রিপিট করলেন, অ্যান্ড every scrap she can have about Sri Ramakrishna. শ্রী রামকৃষ্ণ সম্পর্কে যে কোনো তথ্য, যে কোনো ঘটনা জানার জন্য তিনি উদ্গ্রীব হয়ে আছেন। সিস্টার দেবমাতা, লরা গ্লেন। ক্রিস্টিনের ভয়ঙ্কর চাপ পড়েছে, ভোর থেকে রাত্রি পর্যন্ত অতি ব্যস্ত, স্কুল এবং অতিথি আপ্যায়ন। নিবেদিতা ভিজিটার রিসিভ করছেন না। কীরকম থাকার ব্যবস্থাটা কি? 17 নম্বর বোসপাড়া লেন। এ সব চিঠি 17 নম্বর বোসপাড়া লেন থেকে লেখা, কিন্তু উনি জানাবেন না দেখে ওরকম করছেন। তাতে উই হ্যাভ দেবমাতা ইন দ্য বেডরুম, তার মানে শোয়ার ঘর একটিই ছিল। We have Devamata in the bedroom, ourselves in the chapel, আর আমরা ধ্যান ঘরে, পূজার ঘরে আমরা ঘুমোই, and we eat in the puja room downstairs, আর পূজার যেটুকু ইয়েতে একতলায়, সেখানে আমরা খাওয়া দাওয়া সারি। দ্য রেস্ট অফ দি হাউস ইজ স্কুল রুমস, আর বাকি সবটা স্কুলের কাজে ঘরের পর ঘর ব্যবহৃত হচ্ছে। অ্যান্ড দ্য স্কুল ইজ ইন এক্সেলেন্ট অর্ডার, ভর্তি। নাম্বার অফ ম্যারিড গার্লস হু আর স্টাডিং হিয়ার নিউমারাস, বহু সংখ্যক বিবাহিতা মহিলা তারা আসছেন।
এবং they are highly intelligent. আমরা স্কুলের হিসেব নিকেশের ব্যাপারটি দেখতে পাচ্ছি we will have to cut down many expenses. খরচা অনেক কমাতে হবে। আমি অলরেডি ওলিয়াকে I have written to Olia if she could give us $2 a month. তো দেখুন তৎকালীন এক্সচেঞ্জ রেটে $1 মোটামুটি 10 টাকা। তৎকালীন মানে 1909 ডলার, পাউন্ড এবং ইন্ডিয়ান রুপির এক্সচেঞ্জ রেটটি আমি সচরাচর পাইনি, আমি খুঁজে পাইনি। এটির জন্য আমি কৃতজ্ঞ। আপনারা হয়তো তার নাম এখানে অনেকেই শুনেছেন। তিনি বিখ্যাত আবহতত্ত্ববিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তা আমি অনেক সময় ঠেকে গেলে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা অ্যাস্ট্রোনমিক্যাল ব্যাপারে ওর সঙ্গে উনি সাহায্য করেন। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই রিটায়ার করেছেন, তিনি ছিলেন ডেপুটি ডাইরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এই গত ডিসেম্বরে তিনি অবসর নিয়েছেন। তিনি আমাকে 1909-এর পুরো এক্সচেঞ্জ রেট, শুধু 1909 নয়, 1900 থেকে আরম্ভ করে 1910 পর্যন্ত পুরো ইন্ডিয়ান রুপি, পাউন্ড অ্যান্ড ডলার, তাতে করে আমাদের পাউন্ডেও আসতে হবে পরবর্তীকালে। তাতে দেখা যাচ্ছে যে ওলিয়ার কাছে সাহায্য চাইছেন কি না, মাসে 20টি টাকা পাঠাও, $2 পাঠাও। সেটাও অনেক, কারণ চালের দাম, দুধের দাম খুব বেড়ে গেছে। And the increasing poverty is something that seems terrible. ক্রমশ একটা যেন দুর্ভিক্ষের ছায়া নামছে। আমরা যে ভাবি না দ্য গোল্ডেন পাস্ট, যা কিছু প্রাচীনকাল, আরে তখন মানুষের আয় কতটুকু, ওই সময়টা একেবারে দুর্ভিক্ষের ছায়া। বলছে ইনক্রিজিং পভার্টি ইজ সামথিং দ্যাট সিমস টেরিবল। তারপরে আরেকটি উক্তি করলেন, দ্য ভেরি গভর্নমেন্ট ইজ ব্যাংকার্ট। আরে সরকার, ভারত সরকারই তো দেউলিয়া হয়ে গেছে। এবং দেউলিয়ার কারণও নিবেদিতা ব্যাখ্যা করছেন, ডিউ টু এক্সপেন্সেস অন এসপিওনাজ। এত গোয়েন্দাগিরি করতে হচ্ছে মহারাষ্ট্রে, বাংলায়, দক্ষিণে, পাঞ্জাবে। এত বেশি করে নবজাগরণের ঢেউ এসেছে, ভারতবর্ষের স্বাধীনতার জন্য সশস্ত্র এবং অন্য প্রকারে প্রচেষ্টা শুরু হয়েছে। এই জন্য ব্রিটিশ সরকার গভীরভাবে চিন্তান্বিত। তারা তখন গোয়েন্দাগিরিতে এত খরচা করছে যে তাতে গভর্নমেন্ট দেউলিয়া হয়ে গেছে। দ্য ভেরি গভর্নমেন্ট ইজ ব্যাংকার্ট ডিউ টু এক্সপেন্সেস অন এসপিওনাজ। তুমি হয়তো শুনেছ যে আলা সিংহা died on 11th of May this year. Actually আলা সিংহা মারা গিয়েছিলেন 10th of May, একটা দিনের সামান্য তফাৎ হয়েছে। অ্যান্ড লর্ড রিপন 10th of July একই বছরে। লর্ড রিপন একজন ভারতবর্ষে অনেক গভর্নর জেনারেল থেকে গেছেন, মানে ভিক্টোরিয়া শাসন নেয়ার পর থেকে। তার মধ্যে লর্ড রিপন অত্যন্ত স্বনামধন্য এই জন্য তিনি অনেক কিছু রিফর্মস বা সংস্কার করেছেন, অনেকগুলো ভালো কাজ করেছিলেন। এই যে লেবার ল, দ্য অ্যাক্ট অফ লেবার অ্যাক্ট, মানে চাইল্ড লেবার, এটাকে বন্ধ করার জন্য তিনি তৎকালীন যুগে 7 কি 8 বছর বেঁধে দিয়েছিলেন। তখন 4-5 বছরের ছেলেকেও কাজে লাগানো হয়। এখনও ভারতবর্ষে অবস্থা খুব ভালো নয়, যদি
তাতে করে ইনি ইন্ট্রোডিউস করেন লেবার ল প্রথম ভারতে, যাতে করে শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষিত হয় এবং 10 ঘন্টা না 9 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন নয়, ওই টিফিন, এই সমস্তগুলো। 2, সেলফ গভর্নমেন্ট। তিনি যেন আবার পঞ্চায়েতি রাজকে, ভারতবর্ষের যে প্রাচীন পঞ্চায়েতি রাজ যেগুলো সেলফ গভর্নেন্স, লোকাল বডি, সেইটাকে আবার যেন রিজারেক্ট করতে, সেটাকে পুনর্জাগরিত করতে চাইলেন। সেই জন্য সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট এটাও করেছেন তিনি। তাছাড়া তার আরেকটা মস্ত বড় কাজ, ম্যান্ডেটারি প্রাইমারি, ফ্রি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন। কাজেই লর্ড রিপনকে ভারতবাসী ভালোবাসত বাই অ্যান্ড লার্জ, এবং নিবেদিতার চোখেও দৃষ্টিতেও তিনি, নিবেদিতার সঙ্গে তার দেখা হয়নি, 80 থেকে 84 বোধ হয় তার টেনিওর। তো এই লর্ড রিপনের মৃত্যু তুমি হয়তো শুনেছ। আই এম কিপিং ভেরি ভেরি সিক্রেট, এখনও আমি গোপনে সংগোপনে বাস করছি, অ্যান্ড রিসিভিং নো ভিজিটার, কারোর সঙ্গে দেখা করি না, বাট ইট ইজ কমনলি নোন দ্যাট আই হ্যাভ রিটার্নড। এখন যাতে ইংরেজের চোখে ধুলো পড়ে যে উনি ফিরেছেন কিন্তু আর রাজনীতিতে প্রত্যক্ষত জড়িত নন। সত্যি কথা বলতে কি, নিবেদিতা তখন কর্মযোগিনী লিখছেন, কিন্তু এরও পরে, একটু পরে আবার অরবিন্দ চন্দননগর চলে যাবেন। তো তিনি আর ওইভাবে রাজনীতিতে সম্পৃক্ত নন। এবার থার্ড লেটার, যাক পৌঁছানো গেল, তৃতীয় চিঠি, সেটি লিখছেন জোসেফিন ম্যাকলাউডকে, ডেট 5th of August 1909। শুরুই করছেন, এই মাত্র খবর পেলাম সদানন্দ তিনি ভয়ঙ্কর রকম অসুস্থ, মরণাপন্ন, কোথায় দূরে বাংলার কোনো প্রত্যন্ত অঞ্চলে। আমার মাথায় এখন একটাই চিন্তা যে এই মুহূর্তে আমি তার পাশে যাব। তারপরেই বলছেন, তিনি তো সদানন্দ তার সুখ দুঃখের দীর্ঘ সময়ের সাথী নিবেদিতার, স্বামী সদানন্দ, তাকে আদর করে ডাকতেন কি সোয়ামসি, সোয়ামসি বলে তো ডাকতেন নিবেদিতা। হ্যাঁ, তো এই সোয়ামসির অসুখে লিখছেন যে my one desire is to start at once if he is not recovering. যদি তার মৃত্যুই হয় তাহলে পরে আমি এই মুহূর্তে রওনা হব এবং মৃত্যুর আগে পৌঁছব। তারপরেই লিখছেন, আবেগ, আবেগ তো আছেই, আমাদেরও আছে, ওনারও ছিল, আইরিশ, আমরা বাঙালি, আমাদের উভয় জাতেরই আবেগ প্রবণ আমরা। তাতে লিখছেন, I can't let him die without me. I can't. আমি উপস্থিত থাকবো না এই অবস্থায় আর মৃত্যু হবে, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি যাব। We have sent for information and it may be that I may start tonight. আজ রাত্রিরেই রওনা হব। এই প্রথম তিনি রাস্তায় বেরোননি কলকাতায়, এবার বেরোবেন। তারপরেই লিখছেন যে তুমি এখন ইংল্যান্ডে আছো এবং তুমি বলছো যে you shall be there till autumn and I am glad because whenever you are in England you seem to be much nearer to me. আমেরিকায় থাকলে তো আরো দূর, ইংল্যান্ডে থাকলে তবু মনে হয় যেন তুমি অনেকটা কাছে আছো। আর হোলি মাদার ইজ পারফেক্ট, মা খুব দ্রুত আরোগ্য লাভ তো করেননি, আবার রিকুপ করেছেন, মানে আগের থেকে অনেক ভালো হয়েছেন। হোলি মাদার ইজ পারফেক্ট,
তারপরেই একটি অদ্ভুত খবর দিয়েছেন, আনন্দদায়ক। লাস্ট নাইট বউ মানে লেডি অবলা বসু, বৌমা ডাকতেন আর কি, ওকে সংক্ষেপে আদর করে বউ। তা লাস্ট নাইট বউ came to touch Holy Mother's feet. শ্রী শ্রী মাকে প্রণাম করতে গত রাত্রিরে অবলা বসু এসেছেন, escorted by জগদীশ চন্দ্র বসু। মা তাকে প্রসাদী মিষ্টি দিয়েছেন এবং তিনি পরম শ্রদ্ধায় সেটি গ্রহণও করেছেন। এই প্রথম। আমরা যেহেতু বহু চিঠি বাদ দেই, কেননা সেটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য আমরা বারবার বলেছি যে ঠাকুর মা স্বামীজি এবং তাদের গণ এবং সার্বভৌম ভাবগুলো যাতে নিবেদিতাতে পরিস্ফুট, সেই চিঠিগুলি আমরা ধরব। তাতে করে জগদীশচন্দ্র বসুর অত্যন্ত কস্টিক রিমার্কস অ্যাবাউট শ্রীরামকৃষ্ণ এও আছে, আমরা সেগুলোকে ধরিনি। এটা এই জন্য নয় যে তিনি সমালোচনা করেছিলেন লোকে কি ভাববে, তার জন্য নয়, এটা ধরা হয়নি এই জন্য যে সেই চিঠিতে আমরা যেটা পরিবেশন করতে চাইছি সেই জিনিস ছিল না। তো এখানে তিনি বলছেন যে বউ মানে বৌমা অবলা বসু এসছেন, শ্রী শ্রী মাকে প্রণাম করেছেন, জগদীশচন্দ্র বসু তাকে নিয়ে এসছেন উদ্বোধনের বাড়িতে, মা তাকে মিষ্টি দিয়েছেন, তিনি আনন্দ করে খেয়েছেন। তারপরেই লিখেছেন, ওয়াজন্ট ইট নাইস? এত বড় ব্রাহ্ম বুহ ভেদ করা, সেই 6 বছর আগে পিছিয়ে যান। হ্যাঁ, মেক ইনরোডস ইনটু দি ব্রাহ্মোস, মেক ইনরোডস ইনটু দি ব্রাহ্মোস, স্বামীজির সেই উক্তি যে আক্রমণ করো, ব্রাহ্মদের আক্রমণ করো। যখন রবীন্দ্রনাথের সঙ্গে টি পার্টি, নিবেদিতার 16 নম্বর বোসপাড়া লেইনের সে বাড়িতে একবার, তো তারপরে বহু বৎসর অতিক্রান্ত, সে আবেগ চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে এই শ্রীরামকৃষ্ণ একটি স্ট্র্যাটেজি অব ওয়ার অদ্ভুত, তার যুদ্ধ কৌশল একটি অদ্ভুত। শত্রু আক্রান্ত হয়েছে বুঝতে পারার আগেই সে যখন আত্মরক্ষার্থে অস্ত্র হাতে নেয় তখন দেখে ও বাবা, আমার দুর্গত অধিকার হয়ে গেছে। এইটি অদ্ভুত ব্যাপার শ্রীরামকৃষ্ণের, কারণ দেশ বশবর্তী হয়ে, ক্রোধ বশবর্তী হয়ে অন্যকে বিজয় করব এই ইচ্ছা নিয়ে তো তিনি করেননি, লোকহিতে বিশ্বকল্যাণে কাজ করছেন। কাজেই তাদের যারা তথাকথিত বাধা দিচ্ছেন তারা কখন টের পান যে তারা তো তাদের অজ্ঞাতসারেই এই দিব্যত্রয়ীকে ভালোবাসতে শুরু করে দিয়েছেন, কখন জানে না কেউ। তো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে হলো all the great nationalists now do it. যত বড় বড় জাতীয়তাবাদী নেতা আছেন তারা এখন উদ্বোধনে মায়ের বাড়িতে এসে মাকে প্রণাম করে যাচ্ছেন। All recognize that the spirit came through স্বামীজি। স্বামীজি ঠাকুরের এই বাণী বিশ্বকল্যাণে, বিশ্বের চৈতন্যের উদ্বোধনে এবং প্রত্যক্ষত ভারতের পুনরুজ্জীবনের জন্য, এটা সবাই এতদিনে বুঝছে এবং স্বীকার করছে। All recognize that the spirit comes through Swamiji. And the other day I was telling mother, মানে শ্রী শ্রী মাকে নিবেদিতা বলছেন, mother, the day foretold by Sri Ramakrishna when you shall have too many children is almost here.
দ্য হোল কান্ট্রি সিমস টু বি ইয়োর। বলছেন যে তোমাকে অনেকদিন আগে ঠাকুরনা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এত তোমার ছেলেপুলে হবে যে মা ডাকের জ্বালায় তুমি তিষ্ঠতে পারবে না। তো এইটাই নিবেদিতা অ্যালিউড করছেন যে তাহলে এই মনে হচ্ছে তো সেদিন এসে গেছে, সমস্ত দেশ তো দেখছি তোমার হয়ে গেছে। শ্রী শ্রী মা হেসে উত্তর দিলেন, হ্যাঁ তাই তো দেখছি। বর্তমান ভারতের শিল্প অভ্যুত্থানের সর্ববাদী সম্মত নেতা অবনীন্দ্রনাথ ঠাকুর আমি সেদিন আমার মেডেলগুলো দেখে, উনি কতগুলো স্যাম্পল, উনি নিবেদিতা খুব বড় আর্ট ক্রিটিক অ্যান্ড আর্ট কনসিয়ার তো ছিলেনই, এবং শিল্পে এত বড় ভারতবর্ষের শিল্পের অবদানে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে তিনি করেছেন। এতগুলো অবনীন্দ্রনাথকে উজ্জীবিত করেছেন, নন্দলাল বসু তো তার পায়ের কাছে বসে শিখেছেন, এই ইলোরা অজন্তা এগুলোতে পাঠিয়েছেন। তো এইখানে বলল ওটা দেখে অবনীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ এবং বলছেন যে এ কাজ তো ভারতবর্ষেই আমরা করতে পারি, শুধু কাস্টিংয়ের জন্য এটা ফ্রান্সে পাঠাতে হতে পারে আপাতত, তারপর এখানেই হবে। ও এই কথাটা আমি লিখতে ভুলে গেছি সারা চ্যাপম্যান বুলকে, সেন্ট সারাকে, সে শুনলে তো ভারী খুশি হবে, আমি অবশ্যই লিখব। আজকে আরেকটু সময়ে আরেকটা চিঠি শেষ করে দিই। The last letter and the fourth letter today. আজকে হচ্ছে next day, letter dated 19th of August, এই প্রথম প্রায় এক মাস বাদে 20 কি 21 তারিখ ফিরেছিলেন নিবেদিতারা কলকাতায় এবার, আর এটা 19 তারিখ, মানে মোটামুটি এক মাস বাদে এই প্রথম লিখছেন 17 বোসপাড়া লেইন, বাগবাজার, কলকাতা। চিঠিটি লেখা জোসেফিন ম্যাকলাউডকে। চিঠিটিতে লিখছেন যে এই মাত্র আমি উত্তরবঙ্গ সফর করে ফিরলাম, সেখানে গিয়েছিলাম স্বামী সদানন্দকে দেখার জন্য। সে ওইখানে অত্যন্ত অসুস্থ অবস্থায় সে অত্যন্ত পীড়িত, তাকে দেখতেই গিয়েছিলাম। এই মাত্র এই দুপুরেই ফিরেছি। সদানন্দ স্বামীর দাঁতগুলো সব পড়ে গেছে। এবার আমরা নিবেদিতার ভাষায় বলছি, ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ, হি হ্যাজ লস্ট অল হিজ টিথ and is shrunken and bent. অসুখে ওই সদানন্দ স্বামীর অত্যন্ত হেরোইক স্টেচার, অত্যন্ত ম্যানলি চেহারা ছিল গুপ্ত। তিনি অসুখে এত কাতর যে যেন মনে হয় কুকড়ে গেছেন, ছোট হয়ে গেছেন, অ্যান্ড বেন্ট, একটু কুঁজো হয়ে গেছেন। His face is small and smooth shaven. মুখটি ছোট হয়ে গেছে, দাড়ি কামাচ্ছেন খুব ভালোভাবে, কিন্তু মুখটি ছোট হয়ে গেছে, কিন্তু চোখ দুটো জ্যোতির্ময় উজ্জ্বল। But the eyes are very, very luminous and brown. তাকে সে এখন গেরুয়া পড়ছে না, হি ইজ নট ইন গেরুয়া বাট ইন হোয়াইট। এই দেখুন, এমন সময় আসে যখন এসব কিছুর পাড়ে চলে যায়। মানে গেরুয়া সদানন্দ স্বামীর সেই স্বামীজি দিয়েছিলেন, এটা তার অঙ্গীকৃত অঙ্গের ভূষণ, এখন এটা তার আত্মিক ভূষণ। এখন তিনি সাদা পরলেন না গেরুয়া পরলেন তাতে কিচ্ছু এসে যায় না,
হি ইজ ইন হোয়াইটস নট ইন গেরুয়া। তারপরে নিবেদিতা বলছেন যে হি লুকস লাইক ওয়ান অফ দি এচিং অফ এন ওল্ড ইটালিয়ান কার্ডিনাল। একটা ওই যে দেয়ালগাত্রে যে চিত্র, একজন প্রাচীন বৃদ্ধ কার্ডিনাল, মানে খুব উচ্চ পদে সন্ন্যাসী, কার্ডিনালদের থেকেই, কলেজ অফ কার্ডিনালস থেকেই পোপ নিযুক্ত হন। মানে এই যে পোপের যে ভোট হয়, মানে একজন পোপ চলে যাওয়ার পরে আইদার দেহান্ত হলে অথবা স্টেপ ডাউন করলে, তখন এই যে ইলেকশন হয়, এই কার্ডিনালসদের, কলেজ অফ কার্ডিনালস এদের মধ্যে, তাদের মধ্যে পাওয়ার দেয়া আছে। তো সেখানে বলছেন যে কার্ডিনালের মতো দেখতে, তাদের তো পোশাক সাদা, ওদের সন্ন্যাসের পোশাক সাদা। আমি ওকে, আই গেভ হিম দ্য গোল্ড পিস, এইটা ঠিক বুঝতে পারলাম না যে এই সোনার জিনিসটি কি, কাজে আপনাদেরও বলতে পারলাম না। এটা আপনারা দেখতে পারেন যে আই গেভ হিম দ্য গোল্ড পিস অ্যান্ড ওয়ান অফ দি ম্যাগনিফাইং গ্লাসেস, চোখের দৃষ্টিও কমে এসছে, অ্যান্ড দিস হি অ্যাপ্রিসিয়েটেড মাচ। এই যে ম্যাগনিফাইং গ্লাসটি পেলেন, এতে করে পড়ার খুব সুবিধা হবে ওর পক্ষে, এতে খুব খুশি। অ্যান্ড আই অলসো টুক ফর হিম এ লিটল পোর্ট ওয়াইন, পোর্ট নামে যে মদ, এটাও আমি কিছুটা নিয়ে গিয়েছিলাম তার জন্য, অ্যাজ এ ডাইজেস্টিভ, হজমে খুব সুবিধে হয়, আর একটু পুষ্টি তো হয়ই। বলে, ও ইউ ডোন্ট নো হাউ গুড ইট ডিড টু হিম, কি যে উপকার হয়েছে ওইটা অল্প অল্প মেজারে দেয়াতে আমার কয়েকদিনে আমি বুঝতে পারলাম। আর তোমার কথা কত জিজ্ঞেস করছিল। অ্যাকচুয়ালি এই জোসেফিন ম্যাকলাউডকে অনেক দিন আগের চিঠি, এখন বছর 5 আগে আমি ফিরে যাচ্ছি, আমার কাছে তো এগুলো যেন এই মানে আসছে যাচ্ছে, এর মধ্যে 5-6 বছর হয়ে গেছে হয়তো। তখন একটা চিঠি দেখবেন, তার মধ্যে আছে সদানন্দ জোসেফিন ম্যাকলাউডকে মা ডাকতেন এবং অসম্ভব ভালোবাসতেন। তাকে একবার বলেছিলেন যে আমাকেও না একটা চিঠি লিখেছিলেন, অনেক দিন আগে ক্লাসে, এখানেই হয় বিবেকানন্দ হলে, নয় এখানেই শিবানন্দ হলে, আমাকেও না মা একটা চিঠি লিখেছিলেন। নিবেদিতা যখন তাকে লেখা জোসেফিন ম্যাকলাউডের চিঠিটা জোরে জোরে শোনাচ্ছেন সদানন্দকে, তখন তিনি বলেছিলেন, মাথাটা নাড়ছেন না, ও এটা আমার মা, কি সুন্দর চিঠি লেখেন। তারপরেই বলছে আমাকেও না একটা চিঠি লিখেছিলেন, একদম আমার নামে আমাকে, কিন্তু কি করব, সেটা আবার 57 রামকান্ত বসুর ঠিকানায় পাঠিয়েছিলেন। আমি তখন কলকাতায় ছিলাম না, আর কে যেন ওটা খুলেছিল, তারপরে না চিঠিটা হারিয়ে গেল, আর আমি পাইনি। ওরা আমাকে অবশ্য চিঠিতে কি লেখা ছিল বলেছিল, কিন্তু তাতে কি হয়, একটা চিঠি পড়ার আনন্দ তা কি আর তার অ্যাবস্ট্রাক্ট শুনে পাওয়া যায়? আর নিবেদিতা মন্তব্য করেছিলেন, কালপ্রিট সিমস টু বি স্বামী ব্রহ্মানন্দ। বহুদিন আগের চিঠি, এই হঠাৎ করে এই সময় মনে পড়ল। কি সুন্দর এদের সম্পর্ক, যেখানে ভালোবাসার আদান প্রদান, আর কিচ্ছু কোনো ভাষা নেই, শুধু অপার্থিব ভালোবাসা। তাতে করে নিবেদিতা তখন লেখেন, দ্য কালপ্রিট সিমস টু বি স্বামী ব্রহ্মানন্দ। আর তখনকার দিনের মঠের ম্যানেজমেন্ট তো এত ডিজিটালি ক্লিন নিট নয়, কে কোথায় কি তথ্য রাখছে হারিয়ে যাচ্ছে, চিঠিটা পাননি, আর তাতে খুব দুঃখ। তো সেই কথা বারবার তোমার কথা জিজ্ঞেস করছেন। আমি খুব খুশি যে জুলাই মাস নিরাপদে কেটে গেল, মানে নিবেদিতা অ্যারেস্টেড হননি, আর সদানন্দ হ্যাজ টার্ন দি কর্নার, মানে সদানন্দ স্বামীও বিপদ মুক্ত হয়েছেন, এবারের মতো বেঁচে গেলেন। তখনও তো নিবেদিতা জানেন না যে
ওই একই বৎসরে একটু আগু পাছু করে তারা দুজনেই চলে যাবেন। 1911, এটা 1909। তারপরে বললেন যে আর আমি আরেকটা ব্যাপারে আই এম সো গ্ল্যাড অ্যাবাউট দ্যাট 26 পাউন্ডস, আবার কনভার্ট করুন, মোটামুটি 350 টাকা। তখনকার দিনে পাউন্ড, 1 পাউন্ড, এগেইন বাই কার্টসি অফ শ্রীযুক্ত সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, যে 13.33, মানে 13.33, সামথিং লাইক দ্যাট। তাহলে পরে এটা আসছে 26 পাউন্ডস, মোটামুটি 350 টাকার কাছে পিঠে। গুণ করে নিন, আমার আবার গুনটুন ভুল হয় মাঝে মধ্যে। তো এই টাকাটা কিসের? আলা সিংহার ফ্যামিলি অত্যন্ত দারিদ্র্যে ভুগছেন, তার জন্য তাকে এটা দিতে হবে। কাজেই আই এম সো গ্ল্যাড দ্যাট ইউর প্রপোজড 26 pound for Ala Singha's fund, but please hand it over to Swami Ramakrishnananda and to none else. সিস্টার দেবমাতা আমার এই বক্তব্যকে তীব্রভাবে সমর্থন জানাচ্ছেন। ওই টাকাটা যেন অন্য কাউকে না দেয়া হয়, ওইটি যেন স্বামী রামকৃষ্ণানন্দের হাতেই দেয়া হয়, তাহলেই ওটি স্বস্থানে যাবে। আর স্বামী রামকৃষ্ণানন্দ আমাকে একটি চিঠি লিখেছিলেন, তাতে অনুরোধ করেছিলেন যে যদি আমি আলা সিংহার পরিবারের জন্য কিছু আর্থিক সাহায্য সংগ্রহ করতে পারি। তা আমি ভাবছিলাম যে আমি মেরি হেইল অথবা এডিথ লফোর্ড, একে আমরা চিনতে পারলাম না, কিন্তু মেরি হেইলকে আমরা চিনলাম। স্বামীজির ক্রিস্টিন অলিবুলের পর সর্বোচ্চ সংখ্যক চিঠি লিখেছেন মেরি হেইলকে। আশ্চর্য, মায়ার জগতে ঠাকুরের ভাষায় ইটির পরে উটি হবে, উটির পরে সেটি হবে, এ কথা বলা যায় না। মায়ার জগতে সব কিছুই গোলমাল। তিনি প্রত্যক্ষত বেদান্ত মুভমেন্ট এবং স্বামীজির কাজে সাহায্য করেছেন এমন খবর পাওয়া যায় না। চিঠি কয়েকটা নিবেদিতাকে সংগ্রহ করে দিয়েছেন, এটা ঠিক। বলে আমি ভাবছিলাম তার কাছে চাইবো, সে তো কিছুই করলো না, আর এডিথ লফোর্ডের কাছে চাইবো, তা আমি ভাবছি তুমি দিলেই সবচেয়ে ভালো হয়। অথচ এই মেরি হেইল, স্বামীজির মহাসমাধি হয় 4th of July 1902. Mary Hale married Carlo Mattei 5th of November, same year, 1902. মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস বাদে। সেটা বড় কথা নয়। অসম্ভব ধনী একজন ইটালিয়ান টাইকুন, তিনি বয়সে অত্যন্ত প্রাচীন এবং উইডোড, বিপত্নিক ছিলেন। তার একটা বিশাল ভিলা ছিল ইটালিতে, বিশাল জমিদারি। এত সব সত্ত্বেও তিনি যে বেলুড় মঠকে সামান্য একটু অংশ দিয়ে গিয়েছিলেন তার উইলে, মৃত্যুর পরে, খুবই সামান্য অংশ, আমার এক্স্যাক্টলি মনে নেই এখন কতটা। এটা বহুকাল আগে এই মেরি লুই বার্ক, তিনি সিস্টার গার্গি এদের সঠিক বলেছিলেন যে কতটা টাকা দিয়েছিলেন, এবং বোধহয় তিনি এটা রেকর্ডও করেছেন ওই যে 6 ভলিউমের যে তার বইটার কোনো অংশে, বা করেননি অ্যাপেন্ডিক্সে, ওটা কিন্তু তিনি তখনও জানেন, বলেছিলেন যে আমি এগুলোকেও রেকর্ড করব। আমি জিজ্ঞেস করেছিলাম যে মেরি হেলের কি হলো, স্টার্ডির কি হলো এন্ডে, তা তিনি সবকটাই উত্তর দিয়েছিলেন। তা এইখানে
মেরি হেইলের কাছে। তো আমি চাই না যে তুমি যদি দাও এর থেকে আর ভালো কি হতে পারে, তবে যদি না দাও তাহলে পরে কিন্তু আমাকে আবার চাইতেই হবে। আমি গতকাল ভোরবেলা থেকে সমানে ট্রাভেল করছি, আমি সমানে যাত্রা করে আসছি, আর 21 মাইল দূরে রেল স্টেশন থেকে সদানন্দ বর্তমানে আছে। আমি গরুর গাড়িতে না কিসে, পালকিতে করে অতটা পথ এসছি। এখানে বোঝা গেল না কিসে, কেননা নিবেদিতা লিখেছেন আই হ্যাড টু বি ক্যারিড অল দ্য ওয়ে ফর 21 মাইলস আপ টু দ্য রেলওয়ে স্টেশন। কাজেই মাথা ঘুরছে, হেড স্পিনিং। অ্যাড্রেস অফ সদানন্দ, এবার এটা দিয়েই আমাদের শেষ। এটা দিয়েছেন জোসেফিন ম্যাকলাউডকে, কেননা তিনিও সদানন্দ স্বামীকে অত্যন্ত ভালোবাসেন, কাজে চিঠি হয়তো লিখতে পারেন। কেয়ার অফ পুলিশ সাব ইন্সপেক্টর সেন, নাম নেই, কেয়ার অফ পুলিশ সাব ইন্সপেক্টর সেন, পীরগঞ্জ ডিস্ট্রিক্ট, দিনাজপুর, নর্থ বেঙ্গল। আর এই সব সাধারণ লোকের সঙ্গে যারা যারা অগণিত লোক তাকে ভালোবাসে এখানে, তারা খুব সাদামাটা লোক, চাষিবাসী হাঁটুরে মানুষ, কিন্তু তারা তাকে পুজো করে, খুব ভালোবাসে। আজকে আমরা এখানেই শেষ করছি, এই চিঠিটাও শেষ হলো। প্রণাম আপনাদের।